অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে ৪ সংস্কার কমিশন। দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গঠনের কাঠামো তৈরির কাজ দেওয়া হয়েছিল সংস্কার কমিশনকে। এটি নিয়ে অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে সংস্কার ও আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। মাহবুব সৈকতের রিপোর্ট। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় হয় পতিত আওয়ামী লীগ সরকারের। পালিয়ে যান তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলেছে। এরই অংশ হিসেবে দুধাপে মোট ১১টি সংস্কার কমিশন গঠন করে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে গঠন করা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার, পুলিশ প্রশাসন সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন সংস্কার, জনপ্রশাসন সংস্কার ও সংবিধান সংস্কার কমিশন। এর মধ্যে বিচার বিভাগ সংস্কার ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। বাকি 4টি কমিশনের প্রতিবেদন জমা হল। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন প্রধানের কাছ থেকে বুধবার তেজগাঁও কার্যালয়ে প্রতিবেদন গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা প্রতিবেদন জমার এই ক্ষণটিকে ঐতিহাসিক বলে মন্তব্য করেন। যে রিপোর্টগুলো আমরা হাতে নিলাম, ডেফিনেটলি এটা ইন্টেলেকচুয়াল একটা বড় এক্সারসাইজ দেশের জন্য। নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। স্বপ্ন আছে, এখন সেটা স্বপ্নগুলোর রূপরেখাগুলো তুলে ধরা হচ্ছে। এটা এখানে শেষ না, এটা এই অধ্যায় শুরু। স্বপ্ন এবং তার অভ্যুত্থান পরবর্তী যাত্রা। সংস্কার কমিশন থেকে পাওয়া প্রতিবেদনকে দেশ গঠনের সনদ বলেও জানান নোবেলজয়ী প্রধান উপদেষ্টা। এর মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা। যে আলোচনা হবে, সেই আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা মতৈক্য প্রতিষ্ঠার জন্য। যেহেতু আপনারা তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন, কিভাবে স্বপ্ন তাদের স্বপ্ন আপনাদের স্বপ্ন একাকার হয়ে যাবে, তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি, যেটা উদ্দেশ্য করলাম, এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হয়। ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। কমিশনগুলোর প্রতিবেদন এবং অংশীজনদের মতামতেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি এবং তার আলোকে আগামীতে রাষ্ট্র পরিচালিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার থেকে যাবে। এই চার্টার থেকে যাবে ইতিহাসের অংশ হিসেবে। এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোন দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। কল্যাণমূলক রাষ্ট্র গঠনের বিষয়টিকে সামনে রেখেই প্রতিবেদন করা হয়েছে বলে জানান সংস্কার কমিশন প্রধানরা। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের কাছে তাদের সুপারিশগুলোর বিভিন্ন দিক তুলে ধরে বলেন, রাষ্ট্রের 5টি মূলনীতি সুপারিশ করা হয়েছে, যেগুলো হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সুপারিশ প্রতিবেদন করার কথা তুলে ধরেন সংস্কার কমিশনের প্রধান। বলেন, বাংলাদেশের মানুষ জাতি হিসেবে বাঙালি নয়, বাংলাদেশি হিসেবে বিবেচিত হবেন বলেও সুপারিশ করা হয়েছে। দ্বিমত পোষণ করেছি। আমরা বলছি বাংলাদেশ পরিচিত হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে। আমরা অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট কাঠামোর পরামর্শ দিয়েছি এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকারের প্রধানের উপদেষ্টা বাছাইয়ের দায়িত্বভার কোনো ব্যক্তি বা কোনো একক প্রতিষ্ঠানের উপর থাকা ঠিক নয়। সে কারণে আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে এই বাছাই প্রক্রিয়ার অর্পণ করেছি, তার সুপারিশ করেছি। আমরা আশা করছি সেটা সম্ভব হবে। আমরা বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের জন্য সুপারিশ করেছি এই কারণে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে এবং ন্যায় বিচার পাওয়ার অধিকারকে সুগম এবং যথাসাধ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে নিতে হবে। অন্তর্বর্তী সরকার গঠিত দুদক কমিশনের প্রতিবেদনে ৪৭টি সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান।
প্রতিবেদন জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন, কমিশনের এখতিয়ার ছিল দুদককে কিভাবে স্বাধীন কমিশন হিসেবে প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে প্রতিবেদন দেয়া। আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রতিবেদনে প্রয়োগ করা হয়েছে। ডক্টর ইফতেখার বলেন, বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আয় অর্থাৎ কালো টাকা বৈধতা দেওয়ার বাৎসরিক যে রীতি তা চিরতরে বন্ধ করার প্রস্তাব করা হয়েছে। পুরো রাষ্ট্র কাঠামো এবং সমাজকে সম্পৃক্ত করার জন্য আমরা কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি। প্রথম হচ্ছে যে আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় এবং অর্পিত ক্ষমতা, রাষ্ট্রীয় এবং আইনগতভাবে অর্পিত যে ক্ষমতা সেটির জন্য অপব্যবহারকে, সেটির ব্যক্তিগত কারণে অপব্যবহারকে বা ব্যক্তিগত লক্ষ্যে উদ্দেশ্যে যদি অপব্যবহার কেউ করেন সেটি যেন অবৈধ বা অগ্রহণযোগ্য বিবেচিত হয়, সেই লক্ষ্যে আমাদের সংবিধানের 20-2 অনুচ্ছেদের সংশোধন দরকার। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, 4টি কমিশনের প্রতিবেদন হাতে এসেছে। আরও 6টি কমিশনের কাজের মেয়াদ 1 মাস বাড়ানো হবে। জানুয়ারির শেষেই সব রিপোর্ট জমা দেওয়া হবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণহত্যার বিচার কাজ নির্বাচনের আগে শেষ করতে হবে। SM আরিফের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে 6 সংস্কার কমিশনের মধ্যে 4টি কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ নজরুল ও রিজওয়ানা হাসান জানান, সমন্বয় সহ আনুষঙ্গিক কাজের জন্য কমিশনগুলো আরও 1 মাস সময় চেয়েছে। এখন কমিশন প্রধানেরা এবং কমিশনগুলো বসে এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তাদের জায়গাগুলো কোথায় কোথায় তারা মনে করছেন যে প্রাধান্য দেয়া উচিত, সেই জায়গাগুলো তারা ঠিক করবে। এই জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে 6টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরো 1 মাস বাড়িয়ে দেব। ওনারা একটা রোড ম্যাপ তৈরি করে দিবেন, আমি আপনাদের যে নির্বাচনের টাইমলাইনের সাথে সম্পর্কিত করে যে কোন সংস্কারগুলো টপ প্রায়োরিটি দিতে হবে সবাই মিলে বসে, আর কোন সংস্কারগুলো বাড়তি সময় পাওয়া গেলে নির্বাচনের জন্য সেগুলি করা যেতে পারে। এই জন্য 31 জানুয়ারি পরও ওনাদের বাড়তি কিছু সময় তৈরি হচ্ছে। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ধাপ রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনা। কবে নাগাদ এই আলোচনা হবে তারও একটি সম্ভাব্য সময় জানানো হয় ব্রিফিংয়ে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিন্তু এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে, তাই না? কারণ তারা তাদের লিখিত মতামত দিয়েছেন। তো কাজেই আলোচনাটা, আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবেন ফেব্রুয়ারির মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। ওনারা যদি কাজ আগে শেষ করতে পারেন তাহলে হয়তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে। জুলাই গণহত্যা সহ মানবতাবিরোধী কর্মকাণ্ডের দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা। আমরা করিনি বা আমরা করব না সেরকম কোনো কথা না, আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। SM আরিফ, MyTV, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে। এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরাও সাজা থেকে খালাস পেয়েছেন। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ সহ আপিল বিভাগের 5 বিচারপতি সর্বসম্মতিতে এ রায় ঘোষণা করেন। মনোয়ার হোসেনের ক্যামেরায় ইউসুফ আলী রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অন্যতম আসামি কাজী সলিমুল হকের খালাস চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার আপিল শুনানি অনুষ্ঠিত হয়। 4 দিন ধরে চলা শুনানিতে অংশ নেন খালেদা জিয়া, দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের যুক্তিতর্ক ও শুনানি শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বাকি 4 আসামিকে খালাস দেন বিচারপতি ডক্টর সৈয়দ রেফায়েত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ। এ সময় আদালত তার পর্যবেক্ষণে বলেন, প্রতিহিংসার মাধ্যমে খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে। বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাওয়া উচিত। এ মামলায় খালেদা জিয়া সহ অন্যদের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ পায়নি বলেও জানান দুদকের আইনজীবী আসিফ হাসান। কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন বা কনভার্ট বা আইনের ব্যত্যয় ঘটে এমন কোনো কাজ কিন্তু করেন নাই। ওনাকে টাকাটা দেওয়া হয়েছিল
ট্রাস্ট গঠনের জন্য, এতিমদের ট্রাস্ট গঠনের জন্য উনি আলটিমেটলি এই টাকাটা এতিমদের ট্রাস্টেই দিয়ে দিল। সাজা হয়েছিল যে 409-এ, সেখানে মূল কথাটি, প্রথম কথা ইন্ট্রাস্টমেন্ট থাকতে হবে, সেকেন্ড কথা মিস অ্যাপ্রোপ্রিয়েশন থাকতে হবে, থার্ড কথা কনভার্সন থাকতে হবে, ফোর্থ কথা আইনের ব্যত্যয় ঘটায় কিছু বলতে হবে। এর কোনোটাই হয়নি। আলটিমেটলি এইসব সমস্ত কিছু এবং ল ফ্যাক্ট সব কিছু বিবেচনা করে অনারেবল অ্যাপিলেট ডিভিশন আজকে ক্রিমিনাল আপিলটা সবগুলো ক্রিমিনাল আপিলই অ্যালাউ করেছে এবং নন অ্যাপিলিং যারা আছে তাদেরকেও খালাস দিয়েছে। কারণ হচ্ছে যে এটা ম্যালিশিয়াস প্রসিকিউশন হচ্ছে, এই কারণে, কারণ এটা কোনো মামলাই হয় না, ম্যালিশিয়াস প্রসিকিউশন। খালেদা জিয়ার আইনজীবীরা জানান অসৎ উদ্দেশ্য হাসিল করতে রায়কে প্রভাবিত করা হয়েছে। যে মামলার মধ্যে কোনো কিছুই ছিল না, সেই মামলায় হাইকোর্ট বিভাগ 5 বছর থেকে 10 বছর করেছে। এটা খুবই দুঃখজনক। অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না, ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেরকম জাজমেন্টই এখানে হয়েছে। এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। তিনি যখন বিচারিক আদালতে 5 বছর, হাইকোর্টে আরও 5 বছর বাড়িয়ে 10 বছরের সাজা দেওয়া হয়েছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সবশেষ সর্বোচ্চ আদালতে বেগম খালেদা জিয়া সহ সকল আসামিদের খালাসের মধ্য দিয়ে শেষ হলো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি। আর এর মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এমনটি ধারণা সংশ্লিষ্টদের। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন মঙ্গলবার বলেছেন, সব টেস্টের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে বিশেষজ্ঞ চিকিৎসকরা লন্ডনে আসবেন। বয়স ও সার্বিক শারীরিক পরিস্থিতি বিবেচনায় তারা লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেও ব্রিফিংকালে জানান তিনি। লন্ডনের বিশেষায়িত প্রাইভেট হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের সাথে চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। ওনার সুচিকিৎসা যাতে হয় এবং যাতে উনি আরেকটু সুস্থ হয়ে দেশে ফেরত যেতে পারেন, সেই জন্য আপনারা সবাই ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইবেন। আগামী সোমবার 3 দিনের সফরে চীনে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফরে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অনেক বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। তিনি বলেন, চীন থেকে নেওয়া বিভিন্ন দিনের সুদ কমানো ও মেয়াদ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। চীন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সরকার কেন্দ্রিক নয় উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, দীর্ঘমেয়াদী সম্পর্ক পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থাকবে এমন পরিকল্পনা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, তিস্তা নিয়ে কাজ করতে চীনের আগ্রহের বিষয়ে আলোচনা হবে। অবস্থানটা হচ্ছে এরকম যে এটার যে আপনার গাইডিং যে এমওইউটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করব। এটা হলো প্রথম কাজ, রিনিউ করবো আমরা, রিনিউ করবো। তারপরে স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আরও অনেক ডিটেলস আলোচনা লাগবে। তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। সীমান্ত একটি মীমাংসিত বিষয়, তাই কাঁটাতারের বেড়া নির্মাণের প্রয়োজন হলে বাংলাদেশের সাথে ভারতের আলোচনা করা উচিত বলে মনে করেন রাজনীতিবিদরা। তাদের মতে, কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া আধিপত্য বিস্তার করে কাঁটাতারের বেড়া নির্মাণ অব্যাহত রাখলে মেনে নেবে না বাংলাদেশের জনগণ। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। একতরফাভাবে ভারতের স্বেচ্ছাচারী আচরণের প্রতিবাদ জানাতে ফুঁসে ওঠে স্থানীয় বাসিন্দা ও বিজিবির সদস্যরা। মীমাংসিত বিষয় নিয়ে একগুঁয়েমি করে উত্তেজনা না ছড়াতে ভারতের প্রতি আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সীমান্তে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার আগে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়া দরকার। আমরা দুইটা পৃথক দেশ, আমরা পরস্পর সৌহার্দ্যপূর্ণভাবে চলবো এবং যার যার ন্যায্যতার ভিত্তিতে আমরা চলব।
কেউ কারোর উপরে আধিপত্য বিস্তার করবে না, এটাই তো স্বাভাবিক চাওয়া দুই দেশের সাধারণ জনগণের। কিন্তু আমরা দেখি এই সংকটগুলো হয় শাসক গোষ্ঠীর কারণে, কারণ শাসক গোষ্ঠী কোন ধরনের নীতি নিচ্ছে তার উপরে নির্ভর করে সংকটগুলো তৈরি হয়। আধিপত্যবাদের যারা দোসর আওয়ামী লীগ, তারা মূলত তাদের আশকারাটা দিয়েছে এবং তারাও মনে করেছিল যে এরকম একটা রাষ্ট্রের আনুকূল্য নিয়ে আমরা এই দেশের জনগণের আমার দরকার হবে সম্মান মর্যাদার সাথে। দেখেই ভারত, আমি মনে করি যে তারা স্টেট টু স্টেট সম্পর্কটাকে পর্যালোচনা করবে। তারা বলেন, আলোচনা ছাড়া ভারত সীমান্তে স্বার্থান্বেষী সিদ্ধান্ত নিলে মেনে নেবে না বাংলাদেশের জনগণ। এইটা তো সবচেয়ে খুশির খবর হতো যে আমাদের যার যার সীমানা আলাদা, কিন্তু কাটা তার দেওয়া দরকার কেন হবে? এটা না দিলেই ভালো হতো। কিন্তু তারপরও আমরা মনে করি যদি কখনো এইটা কেউ মনে করে তাহলে সেইটা পারস্পরিক আলোচনার ভিত্তিতে এবং আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা না করেই করতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে সেইগুলো উপেক্ষা করে করা হচ্ছে বলে অভিযোগ আছে। তবে আমি আশা করব যে ভারত সেই জায়গা থেকে বিরত থাকবে এবং পরস্পর আলোচনার ভিত্তিতেই এই সমাধানের কাজটা তারা করবে। বাংলাদেশও তার জায়গা থেকে সতর্ক থেকে তার স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্ব এটাকে বহাল রাখা, শুধু না এটাকে আরো মজবুত করার জন্য বাংলাদেশের একজন সাধারণ নাগরিকও আপনি তার সমস্ত জীবন বাজি রেখে সেই ভূমিকা পালন করবেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আমাদের উপরে চাপিয়ে। এবার মাই টিভি বিশেষ সংবাদ। নির্ধারিত ভাড়া না থাকায় চাহিদা ও সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে বাড়ানো হয় বিমানের টিকিটের দাম। বর্তমানে দেশের 4টি সহ বেশ কয়েকটি বিদেশি সংস্থা তাদের ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশে। বিভিন্ন কারণে বিদেশি সংস্থা তাদের পরিষেবা বন্ধ সহ সীমিত করেছে ফ্লাইট সংখ্যা। সব মিলে সারা বছরই লেগে থাকে সংকট, আর এই সংকটকে কাজে লাগিয়ে দিন দিন বেড়েই চলেছে বিমানের ভাড়া, আর এতে বিমান ভ্রমণ ব্যয় বেড়ে যাচ্ছে মাত্রাতিরিক্ত। বিপাকে পড়ছেন প্রবাসগামী কর্মীরাও। বিস্তারিত এস.এম. তানবীরের রিপোর্টে। গেল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটের আবগারি শুল্ক 500 টাকা থেকে বাড়িয়ে 700 টাকা, সার্ক দেশগুলোয় 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা, এশিয়ার অন্যান্য দেশের ক্ষেত্রে 2000 টাকা থেকে বাড়িয়ে 2500 টাকা এবং ইউরোপ ও আমেরিকার টিকিটের উপর আবগারি শুল্ক 3000 টাকা থেকে বাড়িয়ে 4000 টাকা করেছে। তবে শুল্ক বাড়ানোয় তা যাত্রীদের উপর তেমন প্রভাব ফেলবে না বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হাই এক সময় থাকতেছে, লো থাকতেছে, ডিমান্ডের উপরেও ডিপেন্ড করে। যখন দেখা যাচ্ছে যে ডিমান্ড বেশি, প্যাসেঞ্জার বেশি, তখন বেড়ে যাচ্ছে। যখন দেখা যাচ্ছে না আমার সেলটা হচ্ছে না, সিট খালি যাচ্ছে, তখন কিন্তু কমেও ছেড়ে দিচ্ছে বিমান। এখন যারা যায়, ট্রাভেল করে, তারা তো ধরেন কেউ বাধ্য হয়ে করে, কেউ বেড়াতে যায়, খুব একটা প্রভাব পড়ে না। এটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু না। যাত্রীদের অভিযোগ, আগের তুলনায় দ্বিগুণ ভাড়া দিয়েও অনেক সময় পাওয়া যায় না টিকিট। দেখেন আপনারা বাংলাদেশ বিমানে যান, আপনারা দেখবেন যে সবগুলো সিট ফাঁকা, কিন্তু আপনি ফিজিক্যালি গেলে আপনি টিকিট পাচ্ছেন না। একটা কৃত্রিম সংকট তৈরি করে এরা একটা দাম বাড়াচ্ছে। মূল্য অনেক বেশি হয়ে গেছে। আগে তো কম টাকায় যাইতে পারতাম, এখন আমাদের জন্য অনেক কষ্ট হয়ে গেছে। 40,000 টাকা দিয়ে আগে কাটতাম, এখন 70,000 80,000 তাও পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ ট্রাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটাপ সভাপতি ভাড়া বৃদ্ধির কারণগুলো তুলে ধরে দায়ী করেন মূলত সিন্ডিকেটকে। একটা যাত্রী টিকিট করার জন্য তার নাম লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স লাগবে, সেগুলোর কিচ্ছুই এখানে দেখা হয় না। ফ্লাইটের 24 ঘন্টা আগে নামটা ইনক্লুড করা হয়। এইভাবে ব্ল্যাঙ্ক টিকিটগুলো দিয়ে দিয়ে কিন্তু একটি কৃত্রিম ক্রাইসিসও তৈরি হয়। 40,000 টাকার টিকিট 80,000 হয়ে গিয়েছে, সেইটাই দিতে মানুষজন বাধ্য হচ্ছে। সেখানে 500 টাকা দাম বাড়ছে, ট্যাক্স বাড়ছে, সেইটার জন্য প্যাসেঞ্জারের কিন্তু তেমন একটা চাপ নাই। বড় চাপটাই হচ্ছে এয়ারলাইন্স টিকিটের দামগুলো বাড়িয়ে দিয়েছে। এই চাপটাকে আগে মিটিগেট করতে হবে। সিন্ডিকেট সহ কারসাজি রোধ করা না গেলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না বিমানের ভাড়া। সেজন্য দরকার নিয়মিত মনিটরিংয়ের। এস.এম. তানবীর, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়াবাড়ি করেছে, গুলি করেছে, তাদের সবাইকে ধরা হচ্ছে। তদন্ত করে আরও ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, কাউকে ছাড় দেওয়া হয়নি। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আনসার সদর দপ্তরে গার্ড অব অনার দেওয়া হয়। যাদের ধরেন ওই ফুটেজ আছে, আছে, তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে। ডেইলি কিন্তু তাদের 2-1 জন করে ধরা পড়তেছে।
আপনারা হয়তো জানেন যে ওই যে মতিউর যে ছাগল মতিউর সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যেই আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে।